আসুন আজ আপনাদের একটা নতুন গল্প শোনাই। গল্পের নাম সেই অদ্ভুত রাত। লেখনী আর পাঠে সোনালী বসু। আশিসের বহুদিনের স্বপ্ন রেলের চাকরি করা, তাই কলেজ পাশ করার পরেই ও রেলের চাকরির পরীক্ষায় বসেছিল। কপাল গুণে প্রথম চান্সে পাশ করার পরপরই যখন ও চাকরিটা পেয়ে গেল তখন ও খুব খুশি হলো। আর চাকরিতে জয়েন করার জায়গায় এসে যখন উপস্থিত হলো তখন আশেপাশের জায়গা দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেল। একটা ছোট্ট প্রত্যন্ত স্টেশন, ঘন জঙ্গল এবং খাড়া পাহাড়ের মধ্যে অবস্থিত। এক আলাদাই আকর্ষণ ছিল স্টেশনটির। সারাদিনে মাত্র 3টে প্যাসেঞ্জার ট্রেন, 2টো এক্সপ্রেস ট্রেন এবং 4টি পণ্যবাহী ট্রেন চলে। এই স্টেশনে পাহাড়ি এলাকার দেহাতি কিছু লোক প্যাসেঞ্জার ট্রেনে যাতায়াত করত। তবে এক্সপ্রেস আর পণ্যবাহীগুলো মোটেও দাঁড়াতো না, শুধু পার করে দিতে হতো। দিনের বেলায় আশিস স্বচ্ছন্দে এই কটা ট্রেন পার করা থেকে আরম্ভ করে বাকি কাজগুলো সামলে দিত। কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে যেই স্টেশনটি নিস্তব্ধ হয়ে উঠত তখন শুধুমাত্র ঝিঁঝি পোকার ডাক এবং মাঝে মধ্যে 2-1টি প্যাঁচার ডাকে এই নীরবতা ভেঙে যেত। প্রতি রাতে শেষ এক্সপ্রেস ট্রেনটি নিরাপদে চলে যাওয়ার পরে আশিস স্টেশন সংলগ্ন ওর কোয়ার্টারে ঘুমাতে চলে যেত। প্রথম 6 মাস নির্বিঘ্নে পেরিয়ে গেল। এর মধ্যে যে কজন রেলকর্মীদের সাথে ওর দেখা হয়েছে সবাই একটা কথাই বলেছে, নতুন চাকরি, প্রথম পোস্টিং, এখানেই পেতে হলো আপনাকে। আশিস অবাক হয়ে বলেছে, এরকম জায়গাই তো আমার খুব প্রিয়। কী সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চারদিক নিস্তব্ধ, রাতে বনের আওয়াজ ছাড়া আর কিছু শোনা যায় না। কী সুন্দর গল্পের বই পড়ে সময় কেটে যায়। শুনে সেই রেলকর্মীরা ওর মুখ চাওয়াচাওয়ি করেছে, তবে আর কথা এগোয়নি। রবিদা, এক অনেক দিনের লোকো ড্রাইভার, আশিসের বিশেষ পরিচিত, ওকে আর কিছু না বললেও শুধু এইটুকু বলেছে, ভাই একটু সাবধানে থেকো। সেদিন সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। যে কটা যাত্রী সাধারণত চোখে পড়ে তাও সকাল থেকে পড়ছে না। সেদিন সারাদিন শুধু ট্রেন পার করা ছাড়া আশিসের আর কোনো কাজ ছিল না। ওদিকে সন্ধ্যা হওয়ার পর বৃষ্টির বেগ আরও বেড়ে গেল। কাজ না থাকাতে স্যাঁতস্যাঁতে শীতল আবহাওয়ায় বসে থাকতে আশিসের ভীষণ বিরক্ত লাগছিল। কিন্তু কাজ তো আসেই, শেষ ট্রেন পার করা। আশিস ওর অফিসের সেদিনের সব দায়িত্ব শেষ করে টাইম টেবিল চেক করলো। শেষ এক্সপ্রেস ট্রেনটি 11:45-এ যাওয়ার কথা। সময় হলে আশিস প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো, হাতে তার লণ্ঠনটি নিয়ে। অন্যদিন পতাকা দেখালেও আজ বৃষ্টির মধ্যে পতাকা চোখে পড়বে না, তাই লণ্ঠনের ব্যবস্থা। ও একবার এদিক একবার ওদিক চোখ ঘোরাতে খেয়াল করলো বৃষ্টির মধ্যে বহু দূরের সিগন্যালগুলো কেমন অন্য জগতের আলো মনে হচ্ছে। বৃষ্টির কারণে স্টেশনের আলোগুলোকেও কেমন অদ্ভুত দেখাচ্ছে। ও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঘড়ির দিকে তাকালো। সময় হয়ে এসেছে প্রায়। ঠিক এমন সময় ও দূরবর্তী বাঁশির আওয়াজ শুনতে পেল। ট্রেন সময়েই আসছে দেখে ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। আস্তে আস্তে ট্রেনের গর্জন বাড়তে লাগলো। আর তখনই আশিস খেয়াল করলো যেদিক থেকে এক্সপ্রেসটা আসার কথা সেদিক থেকে ট্রেনটা আসার আওয়াজ হচ্ছে না, বরং উল্টো দিক থেকে হচ্ছে। আশিস অবাক হলো। এই মুহূর্তে তো উল্টো দিক থেকে আসার মতো কোনো ট্রেন ছিল না। ও তাড়াহুড়ো করে নিজের অফিসে গিয়ে আবার টাইম টেবিল চেক করলো। না, সত্যিই আর কোনো ট্রেনের আসার শিডিউল নেই। ব্যাপারটা কি? তবে কি এতদিন যা শুনে এসেছে তা সত্যি? হঠাৎ ওর মেরুদণ্ড বেয়ে কিছু ঠান্ডা নেমে গেল। আশিস শব্দ অনুসরণ করে বাঁদিকে তাকাতে চোখে পড়ে দূর থেকে আসা গাড়ির ক্ষীণ হেডলাইট। অবাক হয়ে ভাবে, ওই দিক থেকে গাড়ি কীভাবে আসছে? কারণ যেদিক থেকে আলোর রেখা দেখা যাচ্ছে সেই দিকে একটা পুরনো অব্যবহৃত রেলপথ আছে, যেটা বহু বছর আগেই বাতিল হয়ে যায়। কারণ ওই রেলপথটা এগিয়ে গেছে 2 পাহাড়ের মাঝখান দিয়ে, তারপর বেশ কিছুটা গিয়ে এক পাহাড়ি নদীর উপর দিয়ে ওপারে এগিয়ে গেছে। রেল চাকুরিরত যারা, তাদের অনেকেই শুনেছে যে কয়েক দশক আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় ওই পথে একটি রাতের ট্রেন নিখোঁজ হয়ে যায়। প্রচুর খোঁজাখুঁজি হয়, কিন্তু ওটাকে সেই রাতের পর আর কেউ দেখেনি। আরও অদ্ভুত ব্যাপার হলো, পরে খোঁজ করে নিচের নদীর গর্ভেও ওই ট্রেনের অবশিষ্ট কিছু পাওয়া যায়নি।
উদ্বিগ্ন আশিস তাকিয়ে থাকে সেই রেলপথের দিকে। ট্রেনটি ধীরে ধীরে এগিয়ে আসছে, স্বাভাবিক গতির চেয়ে অনেক বেশি আস্তে। কাছে চলে আসতে আশিস অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলো। ট্রেনটা এখনকার ট্রেনের মতো দেখতে ছিল না। ইঞ্জিনটা বহু পুরনো এক্সট্রিম ইঞ্জিন। বগিগুলো দেখে মনে হচ্ছিল সেগুলি কয়েক দশক ধরে ব্যবহার করা হয়নি। গায়ের রং খসে পড়ছে, জানলাগুলো নোংরা। একটু পরে ট্রেনটা এসে ওর সামনে দাঁড়িয়ে পড়ল। জানলার দিকে দৃষ্টি পড়লে ও দেখতে পেল ভেতরে যারা বসে সেই সব যাত্রীদের পরনে সেকেলে পোশাক। কিন্তু অবাক ব্যাপার হলো, সবাই চুপচাপ বসে আছে সোজা সামনে তাকিয়ে। অত রাতে যাত্রীদের ঘুমানোর কথা, কিন্তু ওদের হাবভাব অন্যরকম লাগছিল দেখতে। আশিস পায়ে পায়ে ইঞ্জিনের কাছে চলে এলো। চালক একজন বয়স্ক ব্যক্তি, যার চেহারা ঝকঝকে এবং চোখের দৃষ্টি গভীর। ও টুপি ঠিক করছিল। গুড ইভিনিং স্যার। আশিস তাকে অভিবাদন জানালো। আমি আজ রাতে কোনো ট্রেন আশা করছিলাম না। আমি কি আপনার সময়সূচি দেখতে পারি? ড্রাইভার এক রহস্যময় হাসি দিল, তারপর বলল, আমরা আপনার সময়সূচি অনুযায়ী চলছি না। আমাদের একটা ভিন্ন সময়সূচি আছে। আশিস ভ্রুকুটি করল। আমি এখানকার স্টেশন মাস্টার। এখন অন্য ট্রেন আসার সময়, তাই আমাকে জানতে হবে এই মুহূর্তে এখানে ট্রেন কেন থেমেছে। ড্রাইভার একটু ঝুঁকে পড়ে ওর চোখে চোখ রাখে। ওর চোখের দৃষ্টি কেমন জল করছে। বলে, এটা একটা স্পেশাল ট্রেন, বুঝেছেন? এটা সেই যাত্রীদের নিয়ে চলেছে যাদের এই পৃথিবীতে এখনও অসমাপ্ত কাজ রয়ে গেছে। খুব কাছ থেকে দেখুন, হয়তো আপনারও কোনো পরিচিত মুখ দেখতে পাবেন। অস্বস্তি নিয়ে আশিস গাড়ির জানলা দিয়ে উকি দিল। অদ্ভুত, বেশিরভাগ যাত্রীদের মুখ ঝাপসা হয়ে উঠল। কাউকেই ও চিনতে পারল না। তবু তাদের ভালো করে আবার দেখলে সেই ভিড়ের মধ্যে একটি পরিচিত মুখ চোখে পড়ল। ঝর্ণা, বিড়বিড় করলো ও। কৌতূহলী হয়ে আশিস ট্রেনে উঠে পায়ে পায়ে এগিয়ে গেল যেখানে সেই পরিচিত মহিলা বসে আছে। ও ওর কাছে গিয়ে দাঁড়ালে ও মুখ তুলে তাকালো আর হাসলো। আশিস বলল, ঝর্ণা, তুমি এখানে এখন? ঝর্ণা সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, কেমন আছো? আশিস বলল, তুমি আমার প্রশ্নের জবাব দিলে না। জানো, একসময় কত খুঁজেছি তোমাকে, কিন্তু পাইনি। স্কুল শেষ করার পর সেই যে ওই পাড়া ছাড়লে, তারপর আর কোনো খোঁজ পাইনি তোমার। কত ইচ্ছে ছিল মনে, যে স্বপ্ন দুজনে মিলে দেখেছি তা পূরণ করব। ঝর্ণা হাসলো, কিন্তু সেই হাসিতে উজ্জ্বলতা ছিল না, বরং এক অদ্ভুত বিষণ্ণতা প্রতিফলিত হচ্ছিল। বলল, সে এক লম্বা কাহিনী, কিন্তু সেসব এখন অতীত। তবে এটা জেনে রাখো, আমি এতদিন শুধু তোমার জন্যই অপেক্ষা করেছি। অনেক দিন চেষ্টা করেছি তোমার খবর জোগাড় করতে, পরিচিত স্বল্প পরিচিতর কাছ থেকে। শেষে জানলাম তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছ। স্টেশন মাস্টারের চাকরি নিয়ে এখানে পোস্টেড। খুব ইচ্ছে হলো একবার অন্তত দেখা করি। আমি খুশি, আমার ইচ্ছা পূরণ হয়েছে। এবার আর আমার কোনো পিছুটান রইল না। আশিস হতবাক হয়ে গেল। ঝর্ণার কথাগুলোর মানে কিছুই বুঝল না ও অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোনো পিছুটান রইল না? কি বোঝাতে চাইছো তুমি? ঠিক সেই মুহূর্তে ট্রেনের বাঁশি শোনা গেল। ঝর্ণা ফিসফিসিয়ে বলল, এখনও বুঝতে পারোনি? এটা সেই ট্রেন যেটা কয়েক দশক আগে ওই পাহাড়ি নদীর ওপর ব্রিজ পেরোনোর সময় হারিয়ে গিয়েছিল, যার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন এই ট্রেন বিদেহী আত্মাদের অন্য জগতে নিয়ে যায়। আমার সময় হওয়ায় আমি এতে চেপেছি, কিন্তু গন্তব্যে পৌঁছেও নামতে পারছিলাম না। কারণ আমার একটা মাত্র আশা ছিল যাত্রা শেষ হওয়ার আগে অন্তত একবার তোমার দেখা পাওয়ার, আর সেটা সম্পূর্ণ। তাই চলি। ঝর্ণার কথার মানে বুঝতে পেরে আশিসের বুকটা কেঁপে উঠল। এইবার ট্রেনের যাত্রীদের অদ্ভুত পরিচিতি বুঝতে পেরে এক ভয়ানক অনুভূতি তৈরি হলো ওর মনে। আতঙ্কিত আশিস একবার চারদিকে চোখ বোলাতেই দেখতে পেলে আশেপাশের সিটগুলোতে যারা বসে তারা কেউ মানুষ নয়, কঙ্কাল। ও আতঙ্কে চিৎকার দিল। ওর চিৎকারে আশেপাশের কঙ্কালগুলো হেসে উঠল। ও বুঝতে পারছে ওর নেমে পালানো উচিত, কিন্তু ঝর্ণাকে ছেড়ে যেতেও ওর মন চাইছে না। এদিকে ট্রেন নড়ে স্টেশন ছেড়ে যেতে শুরু করলো। গতি একটু বাড়তে ঝর্ণায় বলে ওঠো, নেমে যাও আশিস, এক্ষুনি। এই ট্রেনটি এপারের মানুষদের জন্য নয়। ঠিক এই সময় ওই কঙ্কালগুলো বলে উঠল, আরে, ওকে নামতে বলছিস কেন? ওকেও নিয়ে চল আমাদের সাথে। আশিস একটা আতঙ্ক অনুভব করলো। ও দেখলো কঙ্কালগুলো সিট ছেড়ে উঠে আসছে
ওর দিকে। ট্রেন যে বেশ জোরে চলতে শুরু করেছে। ঝর্ণা উঠে এগিয়ে এলো। আশিস বলল, কি করতে চাও তুমি? ঝর্ণা ইশারায় দরজা দেখিয়ে দিয়ে বলল, লাফাও তাড়াতাড়ি। ঝর্ণার দিকে শেষবারের মতো আকুল দৃষ্টিতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে আশিস দরজার দিকে এগিয়ে গেল। এক পলকের জন্য ইতস্তত করে তারপর নিজের সমস্ত শক্তি দিয়ে ট্রেন থেকে লাফ দিল। ক্ষণিকের মধ্যে খুব জোরে ওর শরীর মাটিতে এসে পড়ল আর ট্রেনটা দ্রুত গতিতে এগিয়ে দিগন্তে অদৃশ্য হয়ে গেল। শ্বাসকষ্ট আর ব্যথায় আচ্ছন্ন আশিস মাটিতে শুয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। স্টেশন এখন নীরব। রাতের ভয়ঙ্কর নিস্তব্ধতা তাকে আচ্ছন্ন করে রেখেছে। বেশ কিছুক্ষণ পর যখন ও উঠে দাঁড়ালো তখন ও সেই খালি ট্র্যাকের দিকে ফিরে তাকালো। ভাবছিল এতক্ষণ যা ঘটলো তার স্বপ্ন ছিল কিনা, কিন্তু মনের ভেতর থেকে ও উপলব্ধি করতে পারছিল সবটাই সত্যি। ভারাক্রান্ত হৃদয় এবং প্রশ্নে ভরা মন নিয়ে আশিস আকাশের দিকে তাকিয়ে বলল, সেই আবার তোমাকে হারালাম। সবটাই আমার ভুইতব্য। যাই হোক, যেখানে থাকো সুখে থেকো। সমাপ্ত।